রাষ্ট্রবিজ্ঞান অনার্স দ্বিতীয় বর্ষ। কোর্স শিরোনাম প্রাচ্যের রাষ্ট্রচিন্তা। বিষয় কোড 221907। আলোচ্য বিষয়ে প্রাচ্যের রাষ্ট্রচিন্তার পরিধি ও বিষয়বস্তু। এখনকার আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জুলফিকার আলী, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ডাক্তার আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, যশোর। শিক্ষার্থীবৃন্দ, এই ভিডিও সহ আমার সকল ক্লাসের ভিডিও দেখা যাবে আমার টাইমলাইনে। দেখা যাবে DARMC পলিটিক্যাল সায়েন্স এই ফেসবুক পেজে এবং দেখা যাবে চ্যানেল জেড এই ইউটিউব চ্যানেলে। যথাসময়ে সবগুলো ক্লাসের ভিডিও পেতে সবার উচিত হবে চ্যানেল জেড সাবস্ক্রাইব করা। প্রাচ্যের রাষ্ট্রচিন্তার পরিধি ও বিষয়বস্তু আমাদের আজকের আলোচ্য বিষয়ে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রথম বর্ষে পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা পড়েছ। পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তার বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তার নিজস্ব আলোচ্য বিষয় এবং পরিধি রয়েছে। পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তার স্বরূপ রয়েছে আলাদা। ঠিক তেমনিভাবে প্রাচ্যের রাষ্ট্রচিন্তারও নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে এর আলাদা স্বরূপ এবং এর পৃথক পরিধি ও বিষয়বস্তু। আমি এখন প্রাচ্যের রাষ্ট্রচিন্তার পরিধি ও বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। প্রাচ্যের রাষ্ট্রচিন্তার পরিধি ও বিষয়বস্তু অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত। প্রাচীনকাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত প্রাচ্যের রাষ্ট্রচিন্তাবিদগণ যে সকল বিষয়ে চিন্তাভাবনা করেছেন তার সব কিছুই প্রাচ্যের রাষ্ট্রচিন্তার মধ্যে চলে এসেছে। মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, জাতীয় ও আন্তর্জাতিক বিষয় তথা ইহকালীন কল্যাণ থেকে পারলৌকিক মুক্তি সব কিছুই প্রাচ্যের রাষ্ট্রচিন্তার অন্তর্ভুক্ত হয়ে গেছে। এখন আমি এ বিষয়টি পয়েন্ট আকারে আলোচনা করছি। 1. ইসলামী জীবন ব্যবস্থা। প্রাচ্যের রাষ্ট্রচিন্তায় ইসলাম সম্পর্কে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। ইসলামী জীবন ব্যবস্থায় যা কিছু প্রয়োজন সেগুলো ছাড়াও অন্যান্য বিষয় সম্পর্কে আলোচনা করে থাকে। যেমন ইসলাম কি, ইসলামের উৎপত্তি ও ক্রমবিকাশের ইতিহাস কি, ইসলামের ভিত্তি ও উৎস কি কি, ইসলাম কিভাবে একটি পরিপূর্ণ ও প্রগতিশীল জীবন ব্যবস্থা নির্দেশ করে, ইসলাম কিভাবে মানুষের ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, জাতীয় ও আন্তর্জাতিক জীবনের নিশ্চয়তা বিধান করে, এ সকল বিষয়ে প্রাচ্যের রাষ্ট্রচিন্তার কেন্দ্রবিন্দু। 2. ইসলামী আইন। ইসলামী আইন সম্পর্কে প্রাচ্যের রাষ্ট্রচিন্তায় ব্যাপকভাবে আলোচনা করা হয়। ইসলামী আইন কাকে বলে, ইসলামী আইনের উৎপত্তি কিভাবে হয়েছে, এর বৈশিষ্ট্য কি কি, ইসলামী আইন কিভাবে প্রণয়ন করা হয়েছে, অর্থাৎ ইসলামী আইন প্রণয়নের পদ্ধতি, ইসলামী আইন বাস্তবায়নের উপায় কি বা কিভাবে ইসলামী আইন বাস্তবায়ন করা হয়, ইসলামী আইন অমান্যকারীর বিরুদ্ধে
কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তার নির্দেশনা সহ ইসলামী আইনের বাস্তব রূপ সম্পর্কে প্রাচ্যের রাষ্ট্রচিন্তায় গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। 3. ইসলামী অর্থ ব্যবস্থা। প্রাচ্যের রাষ্ট্রচিন্তা ইসলামী অর্থব্যবস্থা সম্পর্কে আলোচনা করে থাকে। ইসলামী অর্থব্যবস্থা কি? ইসলামী অর্থব্যবস্থার বিষয়বস্তু কি? এর বৈশিষ্ট্য কি কি? এর গুরুত্ব বা প্রয়োজনীয়তাই বা কী? ইসলামী উৎপাদন ব্যবস্থা কি? বন্টন ব্যবস্থা কি? ইসলামী অর্থব্যবস্থার সাথে রাষ্ট্রীয় আয়ের উৎস, ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং ব্যবস্থা, পাশ্চাত্যের পুঁজিবাদী সমাজতান্ত্রিক ও সাম্যবাদী অর্থব্যবস্থার সাথে ইসলামী অর্থব্যবস্থার পার্থক্য, এ সকল বিষয় প্রাচ্যের রাষ্ট্রচিন্তায় বিস্তারিতভাবে আলোচনা করা হয়ে থাকে। 4. রাজনৈতিক ব্যবস্থা। প্রাচ্যের রাষ্ট্রচিন্তায় ইসলামী রাজনৈতিক ব্যবস্থা নিয়েও আলোচনা করা হয়ে থাকে। ইসলামী রাষ্ট্রের উপাদান ও গঠন প্রণালী, ইসলামী রাষ্ট্রের গুরুত্ব ও বৈশিষ্ট্য, ইসলামী রাষ্ট্র পরিচালনার মূলনীতি, ইসলামী রাজনৈতিক ব্যবস্থার সংজ্ঞা, ইসলামী রাজনীতি সম্পর্কে পাশ্চাত্যবাদের অভিমত, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার সাথে পাশ্চাত্যের আধুনিক গণতান্ত্রিক পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক রাজনৈতিক পদ্ধতির তুলনামূলক আলোচনা, ইসলামী রাষ্ট্রের আইনসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলী, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের যোগ্যতা ও গুণাবলী, তাদের দায়িত্ব ও কর্তব্য প্রভৃতি বিষয় প্রাচ্যের রাষ্ট্রচিন্তায় আলোচনা করা হয়। শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখতে পাচ্ছ ইসলামী রাজনীতির সকল দিক প্রাচ্যের রাষ্ট্রচিন্তায় আলোচনা করা হয়। 5. সামাজিক ব্যবস্থা। শিক্ষার্থীবৃন্দ, সমাজ প্রতিষ্ঠার পর থেকে সমাজকে কিভাবে সুন্দর করা যায়, কিভাবে উন্নত করা যায়, কিভাবে মানুষের বসবাসের উপযোগী করে রাখা যায়, তা নিয়ে চিন্তাভাবনার শেষ নেই, চেষ্টা সাধনার শেষ নেই। প্রাচ্যের রাষ্ট্রচিন্তাবিদগণও তা থেকে ব্যতিক্রম ছিলেন না। তারা সমাজ ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন, যা প্রাচ্যের রাষ্ট্রচিন্তার অন্তর্ভুক্ত। ন্যায় বিচারের সংজ্ঞা, অর্থাৎ সামাজিক ন্যায় বিচারের সংজ্ঞা, আদর্শ সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, ন্যায় বিচারের উপকারিতা, ন্যায় বিচারকে অধিকতর সুনিশ্চিত করার উপায়সমূহ নিয়ে প্রাচ্যের রাষ্ট্রচিন্তা আলোচনা করে। তাছাড়া প্রাচ্যের রাষ্ট্রচিন্তা একই সাথে আদর্শ সামাজিক ব্যবস্থাকে আরও সুন্দর করে তোলার জন্য সমাজ থেকে সকল প্রকার অনাচার, অবিচার, চাঁদাবাজি, চুরি ডাকাতি, সন্ত্রাস, দুর্নীতি, সুদ, ঘুষ, ছিনতাই, মাদকাসক্তি সহ নানাবিধ সামাজিক অপরাধসমূহ দূর করে আদর্শ ও সুশীল সমাজ গড়ে তোলার জন্য দিক নির্দেশনা দান করে। 6. আন্তর্জাতিক ব্যবস্থা। আন্তর্জাতিক ব্যবস্থার আলোচনার ক্ষেত্রেও প্রাচ্যের রাষ্ট্রচিন্তা কোনো অবস্থাতেই পিছিয়ে নেই। ইসলামের আলোকে আন্তর্জাতিক ব্যবস্থা, বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, বিশ্ব শান্তিতে মুসলিম জাতির প্রভাব এবং এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠায় প্রাচ্যের রাষ্ট্রচিন্তা গুরুত্ব সহকারে আলোচনা করে থাকে। আসল কথা হলো, আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে, আন্তর্জাতিক সংগঠন সম্পর্কে
আন্তর্জাতিক সমাজ সম্পর্কে চিন্তাভাবনা ছাড়া কোনো রাষ্ট্রচিন্তা পরিপূর্ণ হতে পারে না। প্রাচ্যের রাষ্ট্রচিন্তা আন্তর্জাতিক বিষয়ে চিন্তাভাবনা করার ফলে এটি পরিপূর্ণ রূপ পেয়েছে। 7. ন্যায় বিচার। প্রাচ্যের রাষ্ট্রচিন্তায় ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়েছে। কৌটিল্য ও কনফুসিয়াস ন্যায় বিচারকে রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি ও কেন্দ্র হিসেবে উল্লেখ করেছেন। মধ্যযুগের মুসলিম রাষ্ট্রচিন্তাবিদগণ কুরআন ও সুন্নাহর আলোকে ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা চালিয়েছেন। এভাবে প্রতীয়মান হয় যে ন্যায় বিচার প্রতিষ্ঠা প্রাচ্যের রাষ্ট্রচিন্তার অন্যতম বিষয়। শিক্ষার্থীবৃন্দ, একটি কথা মনে রাখবা, যে কোনো রাষ্ট্রচিন্তার একটি অন্যতম বিষয় হতেই হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা, তা সে প্রাচ্যই হোক আর পাশ্চাত্যই হোক, এটি স্বাভাবিক। 8. গ্রিক রাষ্ট্রদর্শনের চর্চা। মধ্যযুগের মুসলিম রাষ্ট্রচিন্তাবিদগণ গ্রিক দর্শনের আলোকে নিজেদের মতবাদকে সাজিয়েছেন। এর ফলে প্রাচ্যের রাষ্ট্রদর্শন অধ্যয়ন করতে গিয়ে আমরা গ্রিক রাষ্ট্রদর্শনের সঙ্গে পরিচিত হই এবং এই দর্শনের স্বরূপ জানতে পারি। উদাহরণস্বরূপ বলা যায়, আল ফারাবির রাষ্ট্রদর্শনে প্লেটোর রাষ্ট্র বিষয়ক ধারণাই নতুন রূপে ফুটে উঠেছে। একমাত্র গাজ্জালি ব্যতীত মধ্যযুগের ইবনে সিনা, ইবনে রুশদ সহ সকল মুসলিম দার্শনিক ইসলামী ধর্মতত্ত্বে গ্রিক দর্শনের প্রতিফলন ঘটিয়ে যে সকল মতবাদ প্রদান করেন সেগুলো প্রাচ্যের রাষ্ট্রচিন্তার অন্যতম বিষয়। এক কথায় প্রাচ্যের রাষ্ট্রচিন্তায় গ্রিক রাষ্ট্রদর্শনের অনুশীলন করা হয়। 9. ইসলামী রাষ্ট্রচিন্তার মৌলিক ধারণা। প্রাচ্যের রাষ্ট্রচিন্তা ইসলামী রাষ্ট্রচিন্তার মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে, যেমন আল্লাহর একত্ববাদ, সৌভ্রাতৃত্ব, জাতীয়তাবাদ, সামাজিক সুবিচার, মানবাধিকার, ধর্মনিরপেক্ষতা, সার্বভৌমত্ব, আন্তর্জাতিকতাবাদ, সন্ত্রাসবাদ, খেলাফত এবং এর উৎপত্তি ও ক্রমবিকাশ প্রভৃতি মৌলিক ধারণা নিয়ে আলোচনা করে। 10. যুদ্ধ, শান্তি ও নিরাপত্তা। সমাজে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় প্রাচ্যের রাষ্ট্রচিন্তা তা নিয়ে আলোচনা করে। সমাজে তথা রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠার ইসলামী রাষ্ট্রে ন্যায় বিচার বাস্তবায়নে জিহাদের গুরুত্ব, সেই সাথে বিশ্বকে কিভাবে যুদ্ধ থেকে রক্ষা করা যায় এবং সেক্ষেত্রে ইসলামের সুস্পষ্ট দিক নির্দেশনা কী, বিশ্বশান্তি প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বকে শান্তিময় আবাসস্থল হিসেবে গড়ে তোলার ব্যাপারে প্রাচ্যের রাষ্ট্রচিন্তার রয়েছে সুস্পষ্ট নীতি ও নির্দেশনা। 11. ভারতীয় ও চৈনিক রাষ্ট্রচিন্তা। প্রাচ্যের রাষ্ট্রচিন্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হল ভারতের চিন্তাধারা এবং চীনের চিন্তাধারা। অতীশ দীপঙ্কর, কৌটিল্য, আবুল ফজল, নেহেরু, গান্ধী, ইকবাল, জিন্নাহ, এম.এন. রায়, আবুল কালাম আজাদ প্রমুখ ভারতীয় রাষ্ট্রবিজ্ঞানীর চিন্তাধারা ও জীবন পর্যালোচনা করা হয়। এছাড়া চীনের রাজনৈতিক দর্শন যেমন কনফুসিয়ানিজম এবং তাওবাদ সম্পর্কেও গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এগুলোই চীনের রাজনৈতিক দর্শনের প্রধান দুইটি মতবাদ। কাজেই বলা যায় ভারতীয় এবং চীনের রাজনৈতিক চিন্তাধারা প্রাচ্যের রাষ্ট্রচিন্তার গুরুত্বপূর্ণ অংশ দখল করে আছে। পরিশেষে বলা যায় যে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বা জাতীয় ও আন্তর্জাতিক সর্ববিষয় প্রাচ্যের রাষ্ট্রচিন্তার আলোচ্য বিষয়। শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।